হ্যালো ফ্রেন্ডস, বাইরে নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। তো আজকে আমরা আলোচনা করব 30 মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স নিয়ে বায়োলজিক্যাল সায়েন্সের। যে কোনো রকমের কম্পিটিটিভ এক্সামিনেশনে কিন্তু এই কোয়েশ্চেন্সগুলো ইম্পর্ট্যান্ট। সেটা হতে পারে WBSSC বা SSC এক্সামিনেশন, এবং তার সঙ্গে সঙ্গে TGT PGT অথবা BSc MSc যে কোনো রকমের কম্পিটিটিভ এক্সামিনেশনে কিন্তু এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম যে কোয়েশ্চেন্স আছে, সিস্টেমিক আর্চেস ইন দ্য ফ্রগ আর ডিরাইভ ফ্রম হুইচ অ্যাওটিক আর্চেস। তো অ্যাওটিক আর্চ মানে কি? অ্যাওটিক আর্চ মানেই হচ্ছে যখন ডরসাল অ্যাওটার সঙ্গে ভেন্ট্রাল অ্যাওটার কানেকশন করে যে সমস্ত আর্টারি, তো তাকেই আমরা বলবো অ্যাওটিক আর্চ। প্রধানত 6 পেয়ার্স অফ অ্যাওটিক আর্চ প্রধানত এনিম্যালসের ক্ষেত্রে দেখা যায়। এমব্রায়োনিক কন্ডিশনে যখন কোনো অর্গানিজম যখন থাকে তখন 6 পেয়ার্স অফ অ্যাওটিক আর্চ দেখা যায়। এবং যত ডেভেলপমেন্ট প্রোগ্রেস করে বলতে ফিশ, অ্যাম্ফিবিয়া, রেপটাইলস এবং তার সঙ্গে সঙ্গে বার্ডস এবং ম্যামলস, এই ডিফারেন্ট ক্লাস অফ ভার্টিব্রেটসে প্রধানত এই অ্যাওটিক আর্চের সংখ্যা কিন্তু ডিফারেন্ট হয়। এক্ষেত্রে যেটা বলছে যে সিস্টেমিক আর্চেস ইন ফ্রগ, তো ফ্রগের ক্ষেত্রে যেটা সিস্টেমিক আর্চ আর ডিরাইভ ফ্রম হুইচ অ্যাওটিক আর্চ, তো সিস্টেমিক আর্চ প্রধানত কোন অ্যাওটিক আর্চ থেকে ডিরাইভ করে। এক্ষেত্রে অপশন এ যেটা দিয়েছে সেটা হচ্ছে 4th পেয়ার অফ অ্যাওটিক আর্চ, অপশন বি যেটা দিয়েছে 3rd পেয়ার, অপশন সি হচ্ছে 5th পেয়ার এবং অপশন ডি 6th পেয়ার। তাহলে এক্ষেত্রে কারেক্ট যে অপশন হবে সেটা হচ্ছে 4th পেয়ার অফ অ্যাওটিক আর্চ। তার মানে 4 নাম্বার যে অ্যাওটিক আর্চ, তো তাকেই আমরা বলবো সিস্টেমিক আর্চ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 যেটা আছে, তো সেটা এনজাইম থেকে দিয়েছে। দেখো, অ্যান অ্যালোস্টেরিক ইনহিবিটর অফ এনজাইম অ্যাকশন অ্যাক্টস বাই কম্বাইনিং উইথ। তাহলে অ্যালোস্টেরিক কথার মানে কি? প্রধানত আমরা জানি যে এনজাইমে দুটো সাইট থাকে, একটা অ্যাক্টিভ সাইট এবং আরেকটা অন্য একটা সাইট থাকে, তো তাকেই আমরা বলবো অ্যালোস্টেরিক সাইট। এবং এই অ্যালোস্টেরিক সাইটে ইনহিবিটর যুক্ত হতে পারে অথবা অ্যাক্টিভেটর যুক্ত হতে পারে। তার মানে যখন ইনহিবিটর যুক্ত হয় তখন এনজাইমের কাজ প্রধানত এক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়, আর যখন অ্যাক্টিভেটর যখন যুক্ত হয় তখন এক্ষেত্রে এনজাইমের কাজ কিন্তু অ্যাক্সিলারেটেড হয়। এক্ষেত্রে যে কোয়েশ্চেন যেটা দিয়েছেন, অ্যালোস্টেরিক ইনহিবিটর অফ এনজাইম অ্যাকশন অ্যাক্টস বাই কম্বাইনিং উইথ, তো অ্যালোস্টেরিক ইনহিবিশন তাহলে কিভাবে কাজ করবে? অপশন এ হচ্ছে ক্যাটালাইটিক সাইট অফ এনজাইম, মানে এনজাইমের ক্যাটালাইটিক সাইটের সঙ্গে এই অ্যালোস্টেরিক ইনহিবিটর যুক্ত হয়। অপশন বি হচ্ছে নন ক্যাটালাইটিক সাইট অফ এনজাইম, মানে ক্যাটালাইটিক সাইট ছাড়া, অ্যাক্টিভ সাইট ছাড়া অন্য কোনো অংশে অ্যালোস্টেরিক এনজাইম এক্ষেত্রে যুক্ত হয়। অপশন সি হচ্ছে সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হয়, এবং অপশন ডি বলছে বোথ সাবস্ট্রেট অ্যান্ড নন ক্যাটালাইটিক সাইট অফ এনজাইম। এক্ষেত্রে যেটা কারেক্ট অপশন হবে সেটা হলো অপশন বি, দ্যাট ইজ নন ক্যাটালাইটিক সাইট অফ এনজাইম, রাইট। সুতরাং অ্যালোস্টেরিক ইনহিবিটরের ক্ষেত্রে ইনহিবিটর যে জায়গাতে যুক্ত হয় প্রধানত সেটাই হচ্ছে নন ক্যাটালাইটিক সাইট অফ এনজাইম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, দেখো, শিভারিং ইন ম্যালেরিয়া অকার্স ওয়েন। আমরা জানি যে ম্যালেরিয়া রোগে প্রধানত কাঁপুনি দিয়ে জ্বর আসে, কিন্তু কেন এই কাঁপুনি দিয়ে জ্বর আসে, কখন এই কাঁপুনি দিয়ে জ্বর আসে, তো সেটাই এক্ষেত্রে কোয়েশ্চেন্সে আমাদের চেয়েছে। তো এক্ষেত্রে অপশন এ যেটা দিয়েছে সেটা হচ্ছে সাইজনস এন্টার আরবিসি, সাইজন যখন লোহিত রক্তকণিকার মধ্যে প্রবেশ করে। অপশন বি হচ্ছে সিগনেট রিং ফর্ম, লোহিত কণিকার মধ্যে যখন প্লাসমোডিয়াম ভাইভেক্স যখন সিগনেট রিং এর মতো যখন থাকে। অপশন সি হচ্ছে মেরোজয়েড সেন্টার দ্য আরবিসি, যখন মেরোজয়েড আরবিসির মধ্যে প্রবেশ করে। অপশন ডি হচ্ছে মেরোজয়েড লিবারেটেড ফ্রম আরবিসি, মানে মেরোজয়েড যখন আরবিসি থেকে লিবারেটেড হয়। এক্ষেত্রে যে অপশন যেটা কারেক্ট অপশন হবে সেটা হচ্ছে মেরোজয়েড লিবারেটেড ফ্রম আরবিসি। যখন আরবিসি থেকে মেরোজয়েড যখন লিবারেটেড হয় তখন হিমোজয়েন গ্র্যানিউলস তখন ব্লাডের প্লাজমাতে চলে আসে, এবং তার ফলেই প্রধানত কাঁপুনি দিয়ে জ্বর আসে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, দেখো, ফটো কেমিক্যালি জেনারেটেড এটিপি ইজ কনজিউমড ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং। দেখো, ফটোকেমিক্যালি জেনারেটেড এটিপি তার মানে কি? এক্ষেত্রে যেটা বলতে চাইছে যে ফটো ফসফোরাইলেশনের কথা বলতে চেয়েছে, তো সেই জন্য ফটো ফসফোরাইলেশনের ফলে যে এটিপি যেটা তৈরি হয় সেটাকে প্রধানত কে গ্রহণ করে। অপশন এ যেটা দিয়েছে অনলি কার্বক্সিলেশন, কেবলমাত্র কার্বক্সিলেশন পদ্ধতিতে প্রধানত এটা প্রধানত ইউজড হয়ে যায়। অপশন বি যেটা দিয়েছে অনলি রিজেনারেশন, রিজেনারেশন মানে তৈরি হয়। অপশন সি হচ্ছে কার্বক্সিলেশন অ্যান্ড রিডাকশন, অ্যান্ড অপশন ডি যেটা দিয়েছে রিডাকশন অ্যান্ড রিজেনারেশন। তাহলে এক্ষেত্রে কারেক্ট যে অপশন হবে সেটা হচ্ছে রিডাকশন অ্যান্ড রিজেনারেশন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ দ্য প্যাটার্ন অফ দ্য ক্লিভেজ অবজার্ভড ইন ম্যান। তাহলে মানুষের ক্ষেত্রে কোন ধরনের ক্লিভেজ দেখা যায়? কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে? মানুষের ক্ষেত্রে কোন ধরনের ক্লিভেজ দেখা যায়? অপশন এ হচ্ছে রেডিয়াল ক্লিভেজ, অপশন বি স্পাইরাল ক্লিভেজ, অপশন সি রোটেশনাল ক্লিভেজ এবং অপশন ডি বাইল্যাটারাল ক্লিভেজ। এক্ষেত্রে কারেক্ট যে অপশন হবে সেটা হলো রোটেশনাল ক্লিভেজ। তাহলে কোন এনিম্যালসের মধ্যে কোন ধরনের ক্লিভেজ দেখা যায় এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো মানুষের ক্ষেত্রে যে ধরনের ক্লিভেজ দেখা যাবে তো সেটাই হলো রোটেশনাল ক্লিভেজ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 আমরা চলে যাই। এ পয়কিলোথার্মিক এনিম্যাল লিভিং ইন আর্কটিক
একটা পয়কিলোথার্মিক এনিম্যাল আছে যেটা প্রধানত আর্কটিক অঞ্চলে থাকে, মানে ঠান্ডা দেশে থাকে, would have compared to that of organism living in the temperate climatic zone a plasma membrane richer in। তার মানে সিম্পলি এটাই বলতে চেয়েছে, আমরা জানি যে প্লাজমা মেমব্রেন প্রধানত ফ্লুইড হয় এবং যখন টেম্পারেচার যখন কম থাকে, যেহেতু এটা ফ্লুইড হয় সেই জন্য এর জমে যাওয়ার টেন্ডেন্সি থাকে। আবার যখন টেম্পারেচার যখন হাই হয় তখন কিন্তু এর ইভাপোরেট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে ফ্লুইডিটি, প্লাজমা মেমব্রেনের ফ্লুইডিটিকে প্রধানত কে মেনটেন করে, এটাই কোয়েশ্চেন্স দিয়েছে। আমরা জানি যে যখন আর্কটিক রিজিয়নে কোনো অর্গানিজমস থাকে তার প্লাজমা মেমব্রেনের মধ্যে প্রধানত ডিগ্রি অফ আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড অনেক বেশি থাকে, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পরিমাণ অনেক বেশি থাকে। দেখো অপশান এ যেটা দিয়েছে সেটা হচ্ছে কোলেস্টেরল, অপশান বি বলছে লং চেন ফ্যাটি অ্যাসিড, অপশান সি প্রোটিন এবং অপশান ডি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তাহলে এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তার মানে পয়কিলোথার্মিক সেই সমস্ত এনিম্যালস যেগুলো আর্কটিক অঞ্চলে থাকে, তো তাদের প্লাজমা মেমব্রেনে কিন্তু আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পরিমাণ অনেক বেশি থাকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, সেল সাইকেল প্রোগ্রেশন ফ্রম G2 টু এম ফেজ ইজ মেনলি কন্ট্রোল বাই। তাহলে G2 থেকে এম ফেজে যাওয়ার জন্য প্রধানত কে কন্ট্রোল করে? একটা সেল যখন ইন্টারফেজ দশাতে যায়, ইন্টারফেজ দশাতে যখন থাকে আমরা জানি যে G1 is G2 এবং তারপরে সে এম ফেজে যায়, তাহলে G2 থেকে এম ফেজের ট্রানজিশন প্রধানত কে করে? দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং মার্কারেট মাইটোটিক প্রোমোটিং ফ্যাক্টর আবিষ্কার করেছিলেন এবং তিনি দেখিয়েছিলেন যে সাইক্লিন এবং সিডিকে কিভাবে কাজ করে, সাইক্লিন এবং সিডিকের কনসেন্ট্রেশন কিভাবে সেল সাইকেলের ডিফারেন্ট ফেজে চেঞ্জ হয়, তো সেটা তিনি দেখিয়েছিলেন। এক্ষেত্রে যে প্রশ্ন যেটা দিয়েছে, G2 থেকে এম ফেজের ট্রানজিশন কিভাবে কন্ট্রোল হয়? অপশান এ বলছে গ্লাইকোসিল ট্রান্সফারেজ, অপশান বি হচ্ছে সাইক্লিন, অপশান সি হচ্ছে সাইক্লিক এমপি, অপশান ডি হচ্ছে সেল অ্যাডিশন মলিকুল। খুবই সিম্পল কোয়েশ্চেন্স। তাহলে এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে সাইক্লিন। তো সাইক্লিনই প্রধানত কন্ট্রোল করবে G2 থেকে এম ফেজে কিভাবে সেল মুভ করে। কোয়েশ্চেন্স নাম্বার 8 আমরা চলে আসি। দেখো কোয়েশ্চেন্স নাম্বার 8, P53 প্রোটিন ইজ অ্যাসোসিয়েটেড উইথ অল অফ দ্য ফলোইং এক্সেপ্ট। তার মানে P53 প্রোটিন যেটা হচ্ছে একটা টিউমার সাপ্রেসার প্রোটিন, তো টিউমার সাপ্রেসার প্রোটিন বিভিন্ন রকমের কাজ করে, কেবলমাত্র কোন কাজ করে না? দেখো অপশান এ যেটা বলছে সেটা হচ্ছে টিউমার সাপ্রেসার, অপশান বি বলছে পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন, মানে কোনো প্রোটিনের পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশনে P53 হেল্প করে, প্রোগ্রাম সেল ডেথ করে, এবং অপশান ডি হচ্ছে ট্রান্সক্রিপশন। তাহলে এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন। তার মানে এমআরএনএ তৈরি হওয়ার পরে তার মধ্যে পলি এ টেল এবং তার সঙ্গে সঙ্গে 5 প্রাইম ক্যাপিং, স্প্লাইসিং ইত্যাদি এই সমস্ত ঘটনাগুলো কিন্তু P53 প্রোটিন করে না। যেহেতু P53 প্রোটিন একটা টিউমার সাপ্রেসার প্রোটিন, তার মানে অবভিয়াসলি এটা কিন্তু টিউমারকে সাপ্রেস করে, মানে ক্যান্সার সৃষ্টিতে এটা প্রধানত বাধা দেয়। তাহলে প্রোগ্রাম সেল ডেথ এটা তো অবশ্যই হবে টিউমার সাপ্রেশনে হেল্প করবে এবং তার সঙ্গে সঙ্গে ট্রান্সক্রিপশনে হেল্প করবে, কিন্তু পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশনে কিন্তু P53 প্রোটিন হেল্প করে না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9 চলে আসি। দেখো ম্যাচ কলাম 1 অ্যান্ড কলাম 2 অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অপশন। এক্ষেত্রে দুটো কলাম দিয়েছে এবং এই দুটো কলামের মধ্যে কোনটা কারেক্ট অপশন সেটা আমাদেরকে বের করতে হবে। ওকে, তো এক্ষেত্রে অপশান এ যেটা দিয়েছে, দেখো ট্রাইপেনাজোমা ইভেন্সি যেটাকে বলা হয়, পাক্সিনিয়া গ্র্যামিনিস, অল্টারনারিয়া এবং মোরেলস। এক্ষেত্রে যে কলাম 2তে যেটা দিয়েছে ডিউটারোমাইসিটিস মানে ছত্রাক আর কি, এডিবল এবং স্লিপিং সিকনেস এবং তার সঙ্গে সঙ্গে রাস্ট রোগ। তাহলে দেখো ট্রাইপেনাজোমা আমরা প্রত্যেকে জানি যে স্লিপিং সিকনেস ঘটায়, মানে এক্ষেত্রে এ এর সঙ্গে অবশ্যই কিন্তু 3 যাবে। তাহলে একটু দেখে নাও যে এ এর সঙ্গে কোথায় কোথায় 3 আছে। তো আমরা দেখতে পাচ্ছি সি এবং ডি এতে এ এর সঙ্গে 3 আছে, কিন্তু এ এবং বি এতে এর সঙ্গে 3 নেই। এটা আমরা প্রত্যেকে জানি যে ট্রাইপেনাজোমা প্রধানত স্লিপিং সিকনেস রোগ ঘটায়। তাহলে পাক্সিনিয়া, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পাক্সিনিয়া তো রাস্ট ডিজিজ ঘটায়। আর অল্টারনারিয়া, দেখো অল্টারনারিয়া কিন্তু ডিউটারোমাইসিটিস গ্রুপের ছত্রাক, এবং মোরেলস যেটা, তো মোরেলস হচ্ছে এডিবল। তাহলে এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে অপশান সি, অর্থাৎ ট্রাইপেনাজোমা রিলেটেড স্লিপিং সিকনেসের সঙ্গে পাক্সিনিয়া হচ্ছে রাস্ট ডিজিজ ঘটায়, অল্টারনারিয়া কিন্তু ডিউটারোমাইসিটিস গ্রুপের ছত্রাক, এবং মোরেলসকে আমরা খাই খাদ্য হিসাবে, তাহলে এটা হলো এডিবল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, হাউ প্ল্যান্ট স্পেসিমেন ইন হার্বেরিয়াম ক্যান বি প্রিভেন্টেড ফ্রম দ্য ফাঙ্গাল অ্যাটাক। আমরা জানি যে হার্বেরিয়াম শিটের মধ্যে প্রথমত প্ল্যান্ট স্পেসিমেনকে রাখা হয়, তাহলে কিভাবে ফাঙ্গাল অ্যাটাক আমরা কিভাবে প্রিভেন্ট করব, তো এটাই প্রথমত কোয়েশ্চেন্সে দিয়েছে। এক্ষেত্রে দেখো অপশান এ যেটা দিয়েছে, বাই কিপিং দ্য স্পেসিমেন অ্যাট
এয়ার টাইট ভাস্কিউলাম, তার মানে এয়ার টাইট মিডিয়ামে একে রাখতে হবে। অপশান বি বলছে বাই কিপিং ন্যাপথলিন বল ইন দ্য হার্বেরিয়াম শিটে ন্যাপথলিন বল দিতে হবে। স্টোরিং দ্য স্পেসিমেন ফরমালিন প্লাস গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড প্লাস ইথাইল অ্যালকোহল। এবং অপশান ডি বলছে বাই ট্রিটিং দ্য স্পেসিমেন উইথ 0.1% মার্কিউরিক ক্লোরাইড। তাহলে এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে অপশান ডি, দ্যাট ইজ by treating specimen with 0.1% mercury chloride. So this is the correct option. Next questions আমরা চলে যাই। questions number 11. In gymnosperm life cycle the haploid phase is represented by. জিমনোস্পার্মের ক্ষেত্রে হ্যাপ্লয়েড ফেজ প্রধানত কোনটা, এক্ষেত্রে আমাদেরকে এটাই বার করতে হবে। জিমনোস্পার্ম মানে হলো ব্যক্তবীজী উদ্ভিদ, এবং আমরা প্রত্যেকেই জানি যে ব্যক্তবীজী উদ্ভিদের লাইফ সাইকেলে যেটা ডমিনেন্ট ফেজ সেটা কিন্তু ডিপ্লয়েড ফেজ, তার মানে এদের মেন প্ল্যান্ট বডি কিন্তু স্পোরোফাইট। এক্ষেত্রে অপশান এ বলছে মেল অ্যান্ড ফিমেল কোন, অপশান বি বলছে মাইক্রোস্পোরোফিল আর মেগাস্পোরোফিল। মাইক্রোস্পোরোফিলের মধ্যে মাইক্রোস্পোর তৈরি হয়, মেগাস্পোরোফিলের মধ্যে মেগাস্পোর তৈরি হয়। মাইক্রোস্পোর এবং মেগাস্পোর এবং অল অফ দিস, এক্ষেত্রে অবভিয়াসলি কারেক্ট অপশান হবে মাইক্রোস্পোর অ্যান্ড মেগাস্পোর। স্পোর তো সবসময় হ্যাপ্লয়েড হবে, এই স্পোর কিন্তু সেক্সুয়াল স্পোর, রিমেম্বার ইট, দিস স্পোর ইজ সেক্সুয়াল স্পোর, রাইট, কারণ স্পোরোফাইট থেকে এরা জেনারেটেড হয় এবং এই স্পোর কিন্তু সেক্সুয়াল স্পোর, যেহেতু সেক্সুয়াল স্পোর তার মানে এরা কিন্তু হ্যাপ্লয়েড হবে। মাইক্রোস্পোর আর মেগাস্পোর হচ্ছে হ্যাপ্লয়েড ফেজ ইন জিমনোস্পার্ম লাইফ সাইকেল। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 12 আমরা চলে আসি। কোয়েশ্চেন্স নাম্বার 12 একটু দেখে নিই। প্ল্যান্টস শো মেনি মেকানিজম টু এনসিওর দ্য ক্রস পলিনেশন ইন দ্য গিভেন অপশান এক্সেপ্ট। তাহলে প্ল্যান্ট প্রধানত বিভিন্ন রকমের মেকানিজম শো করে ক্রস পলিনেশন ঘটানোর জন্য, তাহলে কোনটা প্রধানত এই এরকম ক্রস পলিনেশনের মেকানিজম নয়। অপশান এ বলছে ডাইকোগ্যামি, অপশান বি হচ্ছে ডাইক্লিনি, অপশান সি হচ্ছে হার্কোগ্যামি এবং অপশান ডি হলো হোমোগ্যামি। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে, মোস্ট প্রবাবলি এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে হোমোগ্যামি, রাইট। তো এই অপশানটা তোমরা একটু দেখে নেবে, আমার একটু কনফিউশন আছে, তাহলে মনে হচ্ছে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে হোমোগ্যামি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13 আমরা চলে আসি। দ্য ডাইভার্স ল্যান্ডস্কেপ অফ ইন্ডিয়া দ্যাট ইনক্লুড দ্য ডেজার্ট, রেইন ফরেস্ট, ম্যানগ্রোভ এটসেট্রা আর কনসিডার্ড আন্ডার। তাহলে দেখো এক্ষেত্রে যে কোয়েশ্চেন যেটা দিয়েছে যে এমন একটা এরিয়া যে এরিয়াতে প্রধানত বিভিন্ন রকমের ডাইভার্সিটি দেখা যায়, অর্থাৎ ডেজার্ট যেমন দেখা যাবে, রেইন ফরেস্ট যেমন দেখা যাবে, ম্যানগ্রোভ যেমন দেখা যাবে, তাহলে এই টাইপের যে ডাইভার্সিটি, তো এই ডাইভার্সিটিকে আমরা কি বলবো, এটাই প্রধানত কোয়েশ্চেন্সে দিয়েছে আলফা ডাইভার্সিটি। যখন কোনো হোমোজিনাস হ্যাবিটেটে যে ডাইভার্সিটি দেখা যায় তাকেই বলা হয় আলফা ডাইভার্সিটি। দুটো কমিউনিটির মধ্যে যে ডাইভার্সিটি দেখা যায় তাকেই বলা হয় বিটা ডাইভার্সিটি। যখন একটা হিউজ রেঞ্জে যখন ডাইভার্সিটি দেখা যায় তো তখনই তাকে আমরা বলবো গামা ডাইভার্সিটি। ডিফারেন্ট কমিউনিটির মধ্যে যে ডাইভার্সিটি দেখা যায় সেটাই গামা ডাইভার্সিটি। আর পয়েন্ট ডাইভার্সিটি ক্ষেত্রে তাহলে অবভিয়াসলি কারেক্ট যে অপশন হবে সেটা হলো গামা ডাইভার্সিটি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14 আমরা চলে আসি। ব্লু আই কালার ইন হিউম্যান ইজ রিসেসিভ টু ব্রাউন আই কালার, রাইট। এ ব্লু আইড ওম্যান গেট ম্যারিড টু এ ব্রাউন আইড ম্যান হু হ্যাড এ ব্লু আইড মাদার, দ্য চিলড্রেন আর লাইকলি টু বি। এক্ষেত্রে তাহলে চিলড্রেন কি হবে? তো যে অপশানগুলো দিয়েছে কোয়েশ্চেন নাম্বার 14 দেখো, অল ব্লু আইড, সবাই ব্লু আইড হবে, 3 ব্লু আইড এবং 1 ব্রাউন আইড, 3 ব্রাউন আইড এবং 1 ব্লু আইড, এবং অপশান ডি বলছে 1 ব্লু আইড অ্যান্ড 1 ব্রাউন আইড। তো এটাই হচ্ছে কারেক্ট অপশান, তোমরা একটু ক্যালকুলেশন করে দেখে নেবে। এটাই বলেছে যে ব্রাউন আইড ম্যান হু হ্যাড এ ব্লু আইড মাদার, তার মানে এই যে ব্রাউন আইড যে ম্যান আছে, এই ব্রাউন আইড ম্যান, তো এই জায়গাতে একটা বিষয় আছে, এই যে পুরুষ যেটা বলেছে, দেখো আই কালার তো সবসময় অটোসোমাল ক্যারেক্টার, তো সেই কারণের জন্য এক্ষেত্রে কোনো রকম এক্স এবং ওয়াই ক্রোমোজোমের ব্যাপার থাকবে না, ক্রিস ক্রস ইনহেরিটেন্স বা এই সমস্ত কোনো কিছু থাকবে না, হেমিজাইগাস কন্ডিশন থাকবে না। তাহলে ব্রাউন আইড যে ম্যান আছে তার কিন্তু জেনোটাইপ কিন্তু ক্যাপিটালে স্মলে, এবং ব্লু আইড যে ওম্যান আছে তার জেনোটাইপ কিন্তু স্মলে। তাহলে স্মলে এবং ক্যাপিটালে স্মলে এই দুটোকে চেকারবোর্ড করে তোমরা একটু দেখে নেবে যে কোনটা কারেক্ট অপশন হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15 আমরা চলে আসি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অর আর সিমটমস অফ দ্য ব্ল্যাক ফাঙ্গাস। তো ব্ল্যাক ফাঙ্গাস যে ডিজিজ রিসেন্টলি হয়েছিল, তো সেই ব্ল্যাক ফাঙ্গাস ডিজিজের প্রধানত সিমটমস কি? এক্ষেত্রে 1 বলছে যে ফেসিয়াল সোয়েলিং, মানে মুখ ফুলে যায়। 2 বলছে নেজাল কনজেশন, মানে নাক এক্ষেত্রে বন্ধ হয়ে যায়। 3 হচ্ছে হেডএক। তাহলে দেখো অপশান এ বলছে অনলি 1, কেবলমাত্র ফেসিয়াল সোয়েলিং হয়। বি বলছে বোথ 2 and 3, এবং সি বলছে অনলি 2, এবং ডি বলছে 1 to 3। তো এক্ষেত্রে কারেক্ট অপশান হবে 1 to 3। তো ব্ল্যাক ফাঙ্গাস ডিজিজে প্রথমত ফেসিয়াল সোয়েলিং, নেজাল কনজেশন এবং হেডএক, এই 3টে সিমটমসই দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16 আমরা চলে আসি। ইন হুইচ এজ গ্রুপ দ্য কোভিড-19 স্প্রেডস।
তো কোন এজ গ্রুপে প্রধানত কোভিড-19 স্প্রেড করে, এটাই প্রধানত আমাদের কোয়েশ্চেন্সে দিয়েছে। অপশান এ বলছে অল এজ গ্রুপ, সমস্ত মানুষকে এটা এফেক্ট করবে। অপশান বি বলছে ইনফেকশন ইজ মাইল্ড ইন চিলড্রেন, শিশুদের ক্ষেত্রে প্রধানত ইনফেকশন অনেক কম হয়। অপশান সি বলছে ওল্ডার পার্সন অ্যান্ড দ্য পার্সন উইথ প্রি এক্সিস্টিং মেডিকেল কন্ডিশনস আর অ্যাট হাই রিস্ক। ওল্ডার পার্সন, যে সমস্ত মানুষের বয়স হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে যারা কোনো মেডিকেল প্র্যাকটিসের মানে মেডিকেশন কোনো কিছু নিচ্ছে, যেমন ব্লাড থিনার ইত্যাদি এরকম কোনো কিছু ইউজ করছে। এবং অপশান ডি বলছে অল দ্য অ্যাবোভ আর কারেক্ট। তাহলে এক্ষেত্রে যেটা কারেক্ট অপশান হবে সেটা হচ্ছে অপশান সি, ওল্ডার পার্সন, এবং যে সমস্ত পার্সন প্রধানত ইমিউনোলজিক্যালি যারা প্রধানত উইক, তো তাদের ক্ষেত্রেই জেনারেলি কোভিড-19 স্প্রেড করে। সুতরাং কোয়েশ্চেন্স নাম্বার 16, আচ্ছা এটাও কিন্তু হবে অল এজ গ্রুপ এবং ইনফেকশাস ইজ মাইল্ড ইন চিলড্রেন। সুতরাং সমস্তটাই, অর্থাৎ এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে অপশান ডি। আমি অপশান সি বলছিলাম, অ্যাকচুয়ালি অল অপশানস আর কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 17-এ আমরা চলে আসি। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ দ্য ক্লাস রেপটিলিয়া। তাহলে রেপটিলিয়ার কোনটা ক্যারেক্টারিস্টিক ফিচার্স নয়, রেপটিলিয়ার কোনটা বৈশিষ্ট্য নয়, তো এটাই চেয়েছে। অপশান এ যেটা বলছে যে স্কিন বিয়ার্স এপিডার্মাল স্কেল অর স্কুটস, তার মানে স্কিনের মধ্যে যে স্কেল থাকে সেটা কিন্তু এপিডার্মাল স্কেল। অপশান বি বলছে রেসপিরেশন থ্রু দ্য লাংস, লাংসের মধ্যে দিয়ে রেসপিরেশন করে। অপশান সি হচ্ছে স্কাল ইজ ডাইকন্ডাইলিক, তার মানে স্কাল হচ্ছে ডাইকন্ডাইলিক টাইপের স্কাল, অর্থাৎ এক্ষেত্রে অ্যাটলাসের সঙ্গে দুটো স্ট্রাকচার দিয়ে এরা যুক্ত থাকে। এবং অপশান ডি বলছে কিডনি ইজ মেটানেফ্রিক। তাহলে এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে অপশান সি, দ্যাট ইজ দ্য স্কাল ইজ ডাইকন্ডাইলিক। অ্যাকচুয়ালি রেপটাইলসের যে স্কাল তো সেটা কিন্তু মোনোকন্ডাইলিক। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 18-এ চলে আসি আমরা। দ্য আলফা হেলিক্স অফ এ পলিপেপটাইড চেন ইজ কয়েলড স্পাইরালি ইন রাইট হ্যান্ডেড ম্যানার অ্যান্ড ইজ স্টেবিলাইজড বাই। তাহলে আলফা হেলিক্স অফ এ পলিপেপটাইড চেন, তো পলিপেপটাইড চেন মানে এটা প্রধানত ডিএনএ থেকে এই কোয়েশ্চেন্স দিয়েছে। দ্য আলফা হেলিক্স অফ এ পলিপেপটাইড চেন ইজ কয়েলড স্পাইরালি ইন দ্য রাইট হ্যান্ডেড ম্যানার অ্যান্ড ইজ স্টেবিলাইজড বাই, তার মানে রাইট হ্যান্ডেড ম্যানারে প্রধানত এই আলফা হেলিক্সকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা কোন ফোর্স দিয়ে প্রধানত স্টেবিলাইজ থাকে? অপশান এ যেটা বলছে ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন, অপশান বি বলছে এসএস ব্রিজ, অপশান সি হচ্ছে হাইড্রোজেন বন্ড, এবং অপশান ডি হচ্ছে হাইড্রোফোবিক ইন্টারাকশন। অবভিয়াসলি কারেক্ট অপশান হবে হাইড্রোজেন বন্ড, কারণ ডিএনএ স্ট্রাকচার ইজ স্টেবিলাইজড বাই হাইড্রোজেন বন্ড। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 19-এ চলে আসে। অ্যান ইকোসিস্টেম ইজ কম্পোজড অফ অনলি 3 ট্রফিক লেভেল। একটা ইকোসিস্টেম বলছে, তো সেই ইকোসিস্টেমে প্রধানত 3টে ট্রফিক লেভেল থাকে। হাউ মাচ এনার্জি উইল বি কনজার্ভড এট দ্য 3rd ট্রফিক লেভেল। আমরা প্রত্যেকেই জানি যে জেনারেলি এরকম হয়, একটা ট্রফিক লেভেল থেকে আরো একটা ট্রফিক লেভেলে যখন প্রধানত এনার্জি যখন যায়, তার মানে একটি ট্রফিক লেভেলে 90% এনার্জি লস হয়ে যায় এবং 10% এনার্জি প্রধানত ট্রান্সমিটেড হয়। যেমন কোনো প্রডিউসার যদি 100% এনার্জি তৈরি করে, সে 90% এনার্জি সে কিন্তু ইউজ করে, বাকি 10% এনার্জি কিন্তু সে সেকেন্ড ট্রফিক লেভেলে যায়। তাহলে এই হিসাবে আমরা যদি হিসাব করি, তো এক্ষেত্রে তাহলে যেটা কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে অপশান ডি, দ্যাট ইজ 10% অফ দ্য সেকেন্ড ট্রফিক লেভেল। তার মানে সেকেন্ড ট্রফিক লেভেলে 10% হবে, রাইট? যেটা বলছিলাম যে লিন্ডেম্যানের 10% ল, তাহলে 3rd ট্রফিক লেভেলে কত যাবে? সেকেন্ড ট্রফিক লেভেলে 10% ট্রান্সমিটেড হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20-তে চলে আসে। সিলেক্ট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। এক্ষেত্রে প্ল্যান্ট মরফোলজি থেকে এই কোয়েশ্চেন্স আমি সিলেক্ট করেছি। ইনকারেক্ট স্টেটমেন্ট কোনটা? বলছে ফাইলোক্লেটস আর ফটোসিনথেটিক ইন ফাংশন। ফাইলোক্লেট প্রধানত ফটোসিনথেসিস করে, এবং তার সঙ্গে সঙ্গে দেখো পিচার অফ দ্য নেপেন্থেস ইজ এ মডিফিকেশন অফ দ্য স্টেম। তার মানে নেপেন্থেসের যে পিচার মানে কলসপত্রী উদ্ভিদের, সেটা প্রধানত স্টেমের মডিফিকেশন। বাল্ব অফ দ্য ওনিয়ন হ্যাভ গ্রেটলি রিডিউসড স্টেম। তার মানে পেঁয়াজের যে কন্দ থাকে সেটা কিন্তু রিডিউসড একটা স্টেম মডিফিকেশন। এবং ক্ল্যাডোড ইজ ফাউন্ড ইন অ্যাসপারাগাস। তো কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে অপশান বি, পিচার অফ দ্য নেপেন্থেস ইজ এ মডিফিকেশন অফ দ্য স্টেম। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য মডিফিকেশন অফ লিফ, এটা পাতার মডিফিকেশন। তাহলে এক্ষেত্রে এটা কিন্তু ইনকারেক্ট স্টেটমেন্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21-এ চলে আসি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সাবস্টেন্স অ্যাক্ট অ্যাজ অ্যান ইলেকট্রন রিসেপ্টার ইন PS1 টু প্রডিউস NADPH ডিউরিং দ্য লাইট রিয়াকশন। দেখো লাইট রিয়াকশনের ক্ষেত্রে PS1 এর ইলেকট্রন রিসেপ্টার কোনটা? তো এটাই প্রধানত কোয়েশ্চেন্সে আমাদের চেয়েছে। এক্ষেত্রে অপশান এ বলছে সাইটোক্রোম, অপশান বি হচ্ছে ফেরোডক্সিন, অপশান সি প্লাস্টোসাইনিন, এবং অপশান ডি হচ্ছে ফিওফাইটিন। তাহলে হুইচ অফ দ্য ফলোইং সাবস্টেন্স অ্যাক্টস অ্যাজ ইলেকট্রন রিসেপ্টার ইন দ্য PS1। তাহলে PS1 থেকে কে ইলেকট্রনকে রিসিভ করছে, PS1 থেকে কে ইলেকট্রনকে নেয়? তাহলে এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটি কিন্তু ফেরোডক্সিন হবে।
পিএস1 থেকে যে ইলেকট্রন নেয় সেটা হচ্ছে ফেরোডক্সিন এবং এই ইলেকট্রন NADPH কে প্রধানত রিডিউস করবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22 চলে আসি, দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল ফর শিফটিং অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ টু দ্য রাইট সাইড। তার মানে বোর ইফেক্ট থেকে প্রশ্ন দিয়েছে, দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল ফর শিফটিং অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ। আমরা জানি যে অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ অনেকটা সিগময়েড লেভেলে হয়, তাহলে এটা প্রধানত ডান দিকে সরবে কখন? ইনক্রিজড বডি টেম্পারেচার, যদি বডি টেম্পারেচার বেড়ে যায়, হাই পিএইচ এবং ইনক্রিজ দ্য পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইড প্রেশার। তো এক্ষেত্রে কারেক্ট কি অপশন হবে? দেখো এক্ষেত্রে কারেক্ট কোন অপশন হবে? কারেক্ট যে অপশন হবে সেটা হচ্ছে অপশন সি, দ্যাট ইজ 1 and 2। তার মানে কি, যদি বডি টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ ডান দিকে সরে যাবে, এবং পিএইচ যদি বেড়ে যায় তাহলে কিন্তু আচ্ছা এক্ষেত্রে 3 হবে, রাইট? ইনক্রিজ ইন পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইড প্রেশার এবং ইনক্রিজড ইন বডি টেম্পারেচার। দেখো পিএইচ হচ্ছে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বাড়লে তবে কিন্তু এক্ষেত্রে অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ ডান দিকে সরে যাবে। তার মানে পিএইচ যদি কোনোভাবে কমে, তাহলে এটা মাথায় রাখবে যে পিএইচ যদি কোনোভাবে কমে এবং বাকি ফ্যাক্টরগুলো যদি বাড়ে, তবেই কিন্তু অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ ডান দিকে সরবে। তাহলে কারেক্ট যে অপশন হবে সেটা হচ্ছে 1 and 3, কারণ এক্ষেত্রে হাই পিএইচ, তার মানে পিএইচ তো কমতে হবে, H+ আয়ন কনসেন্ট্রেশন বাড়তে হবে, এবং সেই কারণের জন্য দিস ইজ নট কারেক্ট, রাইট? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23 আমরা চলে এসেছি, ইন এ পপুলেশন অফ দ্য 1000 ইন্ডিভিজুয়াল, 1000 ইন্ডিভিজুয়ালের মধ্যে 360 বিলং টু দ্য জেনোটাইপ ক্যাপিটাল এ, 480 টু ক্যাপিটাল এ স্মল এ, অ্যান্ড দ্য রিমেইনিং 160 টু স্মল এ। এগুলো হচ্ছে জেনোটাইপ। ক্যাপিটাল এ হচ্ছে জেনোটাইপ, আবার ক্যাপিটাল এ স্মল এ হেটারোজাইগাস, এবং এটা তো সো বেসড অন দিস ডেটা দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্যাপিটাল এ ইন দ্য পপুলেশন। দেখো যখনই কোনো পপুলেশনের ফ্রিকোয়েন্সি আমরা নির্ণয় করবো, তো ফ্রিকোয়েন্সি অফ ক্যাপিটাল এ মানে কি 2D + H/2n। 2D মানে কি, এক্ষেত্রে 2D মানে 2 ইন্টু ডমিনেন্ট, রাইট? সুতরাং এক্ষেত্রে ডমিনেন্ট কি বলেছে, 360কে 2 দিয়ে গুণ করো, প্লাস H মানে প্লাস 480, যত হবে তো সেটাকে 2 ইন্টু n মানে 1000 দিয়ে সেটাকে ভাগ করে দাও, তাহলে তোমরা যে রেজাল্ট পাবে যেটা, তো সেই রেজাল্টটা হচ্ছে এক্ষেত্রে সি, অর্থাৎ 0.6। সো দিস উইল বি দ্য কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24 আমরা চলে আসি, এরকম একটা সিকোয়েন্স দিয়েছি যে সিকোয়েন্স ফ্রম দ্য কোডিং স্ট্র্যান্ড অফ দ্য জিন, হোয়াট উইল বি দ্য করেসপন্ডিং সিকোয়েন্স অফ দ্য ট্রান্সক্রাইবড mRNA। তাহলে এ মানে কি, এর কমপ্লিমেন্টারি কি হবে, অবশ্যই ইউরাসিল হবে। আবার জি এর কমপ্লিমেন্টারি কি হবে, এক্ষেত্রে সাইটোসিন হবে। আবার জি এর কমপ্লিমেন্টারি কি হবে, সাইটোসিন হবে। আবার এক্ষেত্রে টি এর কমপ্লিমেন্টারি কি হবে, অ্যাডেনিন হবে। আবার দেখো থাইমিনের অ্যাডেনিনের কমপ্লিমেন্টারি কি হবে, ইউরাসিল হবে। সুতরাং একটুখানি সিকোয়েন্সটা তোমরা দেখে নেবে এবং দেখে নিয়ে তারপরে এটাকে ক্যালকুলেট করার চেষ্টা করবে। সুতরাং কারেক্ট অপশন হবে অবভিয়াসলি অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25 আমরা চলে যাই। তাহলে মোট 30 MCQ ইম্পর্টেন্ট MCQ নিয়ে আলোচনা করবো। সিলেক্ট দ্য মিসম্যাচ, এক্ষেত্রে মিসম্যাচ পেয়ার, এক্ষেত্রে বলছে কোনটা মিসম্যাচ পেয়ার। অক্সিন ইনডিউস ফ্লাওয়ারিং ইন দ্য লিচি অ্যান্ড দ্য পাইনঅ্যাপেল। তার মানে লিচু এবং পাইনঅ্যাপেল গাছে অক্সিন প্রধানত ফ্লাওয়ারিংকে প্রমোট করে, এবং তার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে দেখছি সাইটোকাইনিন হেল্পফুল ইন ডেভেলপিং রেজিস্ট্যান্স টু দ্য প্যাথোজেন অ্যান্ড দ্য এক্সট্রিম টেম্পারেচার। তাহলে সাইটোকাইনিন প্রধানত এক্সট্রিম টেম্পারেচারে কোনো প্ল্যান্টকে সার্ভাইভ করতে হেল্প করবে। জিব্বারেলিন ইনক্রিজ দ্য ইল্ড অফ দ্য মোল্ড ফ্রম দ্য বার্লি গ্রেন। তাহলে বার্লি গ্রেন থেকে প্রধানত মল্ট তৈরি করে, মানে গুড় তৈরি করে আর কি, কার্বোহাইড্রেট তৈরি করে। এবং ইথিলিন ইনহিবিট দ্য অ্যাপিক্যাল ডমিনেন্স অ্যান্ড প্রোলং দ্য ডরমেন্সি অফ দ্য ল্যাটারাল বার্ড। তাহলে এক্ষেত্রে কারেক্ট যে অপশন হবে সেটা হচ্ছে অপশন ডি, রাইট? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26 আমরা চলে আসি, দ্য ফোবিয়া অফ আই। তাহলে চোখের ফোবিয়া প্রধানত কি? দেখো অপশন এ বলছে হ্যাজ দ্য লোয়েস্ট লাইট থ্রেশোল্ড। তার মানে এই জায়গাতে প্রধানত লাইটকে খুব কম পরিমাণে সে ইউজ করে, এবং তার সঙ্গে সঙ্গে ইজ দ্য রিজিয়ন অফ দ্য হাইয়েস্ট ভিজুয়াল অ্যাক্টিভিটি বা অ্যাকিউইটি, যেখানে ভিজুয়াল অ্যাকিউইটি অনেক বেশি হয়। তার মানে এই জায়গাতে যখন লাইট পড়বে তার মানে ক্লিয়ার ইমেজ দেখা যাবে। অপশন সি বলছে কন্টেন্স অনলি রেড অ্যান্ড দ্য গ্রিন কোন, কেবলমাত্র রেড এবং গ্রিন কোন থাকে, এবং কন্টেন্স অনলি রড। অবভিয়াসলি এক্ষেত্রে কারেক্ট যে অপশন হবে সেটা হচ্ছে এই অপশনটা, অপশন বি ইজ দ্য রিজিয়ন অফ হাইয়েস্ট ভিজুয়াল অ্যাকিউইটি বা অ্যাক্টিভিটি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 27 চলে আসে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং লিপিড সলিউবল হরমোন ক্যান ইন্টারাক্ট উইথ এ সেল সারফেস রিসেপ্টর। আমরা প্রধানত কি জানি যে লিপিড সলিউবল যে সমস্ত হরমোনগুলো আছে সেই সমস্ত হরমোনগুলো প্রধানত মোবাইল রিসেপ্টর বা সাইটোসলিক রিসেপ্টর বা নিউক্লিয়ার রিসেপ্টরের থ্রু দিয়ে কাজ করে, এবং সেই রিসেপ্টর প্রধানত সেলের যে নিউক্লিয়াস থাকে তো নিউক্লিয়াসের হরমোন রেসপন্সিভ এলিমেন্টের সঙ্গে যুক্ত হয়।
এক্ষেত্রে যেটা বলছে হুইচ অফ দ্য ফলোয়িং লিপিড সলিউবল হরমোন ক্যান ইন্টারাক্ট উইথ এ সেল সারফেস রিসেপ্টর। অপশন এ বলছে প্রোজেস্টেরন, অপশন বি ইস্ট্রাডাইল, অপশন সি থাইরক্সিন এবং অপশন ডি বলছে যে প্রোস্টাগ্ল্যান্ডিন। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশন হবে সেটা হচ্ছে অপশন ডি, দ্যাট ইজ দ্য প্রোস্টাগ্ল্যান্ডিন। এবং এই প্রসঙ্গে বলি যে প্রোজেস্টেরন এবং ইস্ট্রাডাইল এরা প্রধানত নিউক্লিয়ার রিসেপ্টরের থ্রু দিয়ে কাজ করে, আর থাইরক্সিন প্রধানত সাইটোসলিক রিসেপ্টরের থ্রু দিয়ে কাজ করে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থাইরক্সিন তাহলে সাইটোসলিক রিসেপ্টরের থ্রু দিয়ে কাজ করে। তো প্রোস্টাগ্ল্যান্ডিন যদিও লিপিড সলিউবল হরমোন, বাট ইট ইন্টারাক্ট উইথ এ সেল সারফেস রিসেপ্টর। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 28 চলে আসে, ম্যাচ কলাম 1 অ্যান্ড কলাম 2। তো ক্লাইনফেল্টার সিনড্রোম, ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম এবং তার সঙ্গে সঙ্গে ক্রাইডু ক্যাট সিনড্রোম। খুবই সিম্পল এক্ষেত্রে কোয়েশ্চেন্স। দেখো ডাউন সিনড্রোম আমরা কি জানি? ডাউন সিনড্রোমে আমরা এটাই জানি যে এক্ষেত্রে আচ্ছা একটু ক্লাইনফেল্টার সিনড্রোম আমরা দেখে নিই। তো ক্লাইনফেল্টার সিনড্রোম মানে কি? আমরা জানি যে 44A মানে 44A প্লাস এক্স এক্স ওয়াই, তার মানে এক্ষেত্রে ক্লাইনফেল্টার মেল। তাহলে এক্ষেত্রে 44A মানে 44টা অটোসোম এবং 3টে সেক্স ক্রোমোসোম। তাহলে এই যে দেখো পি যেটা বলছে যে ক্লাইনফেল্টার সিনড্রোম, এক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যা দিয়েছে। প্রথম যেটা দিয়েছে যে অটোসোমের কথা বলছে না, টোটাল ক্রোমোজোমের সংখ্যা মানে 47। অবভিয়াসলি 47 হবে ক্লাইনফেল্টার সিনড্রোমে, এবং এক্স এক্স ওয়াই তার মানে পি যেখানে যাবে তো সেটাই হচ্ছে 3, রাইট? তাহলে পি অপশান কোনটার সঙ্গে যাবে? পি অপশান যাবে অবভিয়াসলি 3 এর সাথে। তারপরে দেখো ডাউন সিনড্রোম মানে 21 নাম্বার ক্রোমোসোমের ট্রাইজোমি, তার মানে কিউ যাবে 4 এর সাথে। টার্নার সিনড্রোম অবশ্যই 45X0, দেখো যেহেতু এক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোম নেই, তার মানে ক্রোমোজোম কতগুলো হবে? 46 থাকার কথা, 45। এবং ক্রাইডু ক্যাট সিনড্রোম মানে 5 নাম্বার ক্রোমোজোমের পি যে বাহু আছে, শর্ট আর্ম আছে, তো সেটা প্রথমত ছোট হয়। তাহলে এক্ষেত্রে কারেক্ট যে অপশন হবে দ্যাট ইজ দ্য অপশন ডি। সো দিস ইজ দ্য কারেক্ট অপশন। তার মানে ক্লাইনফেল্টার সিনড্রোম মানে 47XXY, ডাউন সিনড্রোম মানে 45X0, টার্নার সিনড্রোম মানে 21 নাম্বার ক্রোমোজোমের ট্রাইজোমি, এবং ক্রাইডু ক্যাট সিনড্রোম মানে 5 নাম্বার ক্রোমোজোমের প্রবলেম। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 29 চলে আসি। দ্য রেস্টিং মেমব্রেন পোটেন্সিয়াল হ্যাজ এ পজিটিভ চার্জ অন দ্য আউটসাইড অফ দ্য মেমব্রেন। দেখো প্রধানত যখন কোনো মেমব্রেন যখন নর্মাল কন্ডিশনে থাকে তখন সেই মেমব্রেনের ভিতরের দিকটা নেগেটিভ থাকে আর বাইরের দিকটা পজিটিভ থাকে। কিন্তু এক্ষেত্রে বলছে যে রেস্টিং মেমব্রেন পোটেন্সিয়াল হ্যাজ এ পজিটিভলি চার্জ অন দ্য আউটসাইড অফ দ্য মেমব্রেন, তার মানে বাইরের দিকে পজিটিভ আর ভিতরের দিকে নেগেটিভ আছে, এটা নর্মাল কন্ডিশন। দ্য মোস্ট ইম্পর্টেন্ট কন্ট্রিবিউটার টু দিস পজিটিভ চার্জ, তো এর অন্যতম গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউটার কে? যে কোনো একটা সেল যখন নর্মাল কন্ডিশনে আছে, নর্মাল রেস্টিং কন্ডিশনে আছে, তখন সেই মেমব্রেনের ভিতরের দিকটা নেগেটিভ হয় আর বাইরের দিকটা পজিটিভ হয়। কেন? এর কারণ অ্যাকশন অফ দ্য সোডিয়াম পটাশিয়াম এটিপিএস। তাহলে এক্ষেত্রে যে অপশান যেগুলো দিয়েছে, যে আউটওয়ার্ড মুভমেন্ট অফ দ্য কে প্লাস যেহেতু বাইরে বেরিয়ে যাচ্ছে, ইনওয়ার্ড মুভমেন্ট অফ দ্য ক্লোরাইড ভিতরের দিকে ঢুকছে, এবং অ্যাকশন অফ দ্য সোডিয়াম পটাশিয়াম এটিপিএস। আর অপশান ডি বলছে হাই পারমিলিটি অফ দ্য Na প্লাস অ্যাক্রস দ্য মেমব্রেন। এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস। দেখো যখন কোন একটা সেল যখন নর্মাল রেস্টিং কন্ডিশনে আছে, তখন তার মধ্যে মেনলি যে মেমব্রেনের মধ্যে যে আয়ন চ্যানেল কাজ করবে সেটা হলো সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প, যেটা 3 অণু সোডিয়ামকে বাইরে বের করবে এবং 2 অণু পটাশিয়ামকে ভিতরের দিকে ঢোকাবে। একদম লাস্ট কোয়েশ্চেন্সে আমরা চলে আসি। ইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ব্রুনার্স গ্ল্যান্ড ইজ কারেক্ট এক্সেপ্ট। তাহলে নিচে কিছু স্টেটমেন্ট দেওয়া আছে ব্রুনার্স গ্ল্যান্ড সম্পর্কে, সমস্তগুলো কারেক্ট হবে, কেবলমাত্র কোনটা কারেক্ট নয়। দে আর ক্যারেক্টারিস্টিক কম্পোনেন্ট অফ দ্য ডিওডিনাল ওয়াল, এরা ডিওডিনামের মধ্যে থাকে, অবভিয়াসলি এরা ডিওডিনামের মধ্যে থাকবে, স্মল ইন্টেস্টাইনের মধ্যে থাকবে, যা 3টে পার্ট ডিওডিনাম, জেজুনাম এবং ইলিয়াম। দে প্রডিউস এ সেরাস সিক্রেশন রিচ ইন ডাইজেস্টিভ এনজাইম। তো ব্রুনার্স গ্ল্যান্ড প্রথমত ডাইজেস্টিভ এনজাইম সিক্রেট করে। দে লাই ইন সাবমিউকোসাল লেয়ার, এরা সাবমিউকোসাল লেয়ারে থাকে। দে এমটি দেয়ার সিক্রেশন ইন দ্য ক্রিপ্টস অফ লিভার কোন। তো ব্রুনার্স গ্ল্যান্ড কিন্তু অনেক ডিপে থাকে, দে লাই ইন সাবমিউকোসাল লেয়ার, এবং তার সঙ্গে সঙ্গে এই ব্রুনার্স গ্ল্যান্ডের জাস্ট উপরে থাকে যেটা, তো সেটাই হচ্ছে ক্রিপ্টস অফ লিভার কোন এবং ডিওডিনাল ওয়ালে থাকে। তাহলে কারেক্ট যে অপশন হবে সেটা হচ্ছে অপশন বি, দ্যাট ইজ দে প্রডিউস এ সেরাস সিক্রেশন রিচ ইন ডাইজেস্টিভ এনজাইম। তার মানে কি এটা একটা সেরাস সিক্রেশন করে যার মধ্যে প্রচুর পরিমাণে ডাইজেস্টিভ এনজাইম থাকে। তাহলে দেখো এই যে সেট আছে, এই সেট প্রধানত আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করলাম। একদম মিক্সড এটা হচ্ছে কোয়েশ্চেন সেট। এক্ষেত্রে জুলজি পোর্শন যেমন আছে, ফিজিওলজি আছে, বোটানি আছে, জেনেটিক্স আছে, সো এভরিথিং ইজ ইনক্লুডেড। তো এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরকমভাবে এই এমসিকিউ সিরিজে আমি বিভিন্ন রকমের এমসিকিউ তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো।
সুতরাং আমি এই এমসিকিউ সিরিজ আমি শুরু করলাম এবং সপ্তাহে মোটামুটিভাবে একটা করে এমসিকিউ ক্লাস আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, তাহলেও তোমাদেরও কিন্তু অনেকটা প্র্যাকটিস হয়ে যাবে। আজকে তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।